মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও নতুন কর্মসংস্থানই লক্ষ্য। প্রবাসীদের চোখে মুখে নতুন আশার আলো। উজানের ঢলে নদ নদীর পানি বেড়েছে। লালমনিরহাটের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অনেকে। রংপুরের তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস। জুলাই সনদ বাস্তবায়ন না করাটা রাষ্ট্রদ্রোহিতা মন্তব্য দিলারা চৌধুরীর। সামাজিক নিরাপত্তা ইস্যুতে সরকারের প্রশংসা সুজনের। আঞ্চলিক এভিয়েশন হাব হওয়ার পথে বাংলাদেশ, দাবি বিমানমন্ত্রীর। বগুড়া সহ 4 বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দ্রুত গতিতে এগুচ্ছে, জানালেন মোদি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধীদের সমালোচনা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়াতে যাচ্ছেন। দুপুরের পর ঢাকা ত্যাগ করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তাই প্রবাসীদের চোখে মুখে নতুন আশার আলো। তাদের কাছে এই সফর শুধু সরকার প্রধানের আগমন নয়, বরং প্রিয় মাতৃভূমির স্পর্শ পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। এরপর চীন সফর করবেন তারেক রহমান। ২৬ জুন বৈঠক করবেন শি জিনপিংয়ের সঙ্গে। খুলনার শরীফ জীবিকার সন্ধানে 3 দশকেরও বেশি সময় আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সময়ের সঙ্গে বদলেছে জীবন, বদলেছে ঠিকানা, কিন্তু বদলায়নি দেশের প্রতি টান। মালয়েশিয়াতে আমরা দীর্ঘদিন আছি, ব্যবসা করতেছি ভালোই। বিদেশি স্ত্রীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন পিঠা ঘর নামের একটি ব্যতিক্রমী খাবারের হোটেল, যেখানে প্রবাসের মাটিতেও ভেসে আসে বাংলার ঘ্রাণ। পরিবেশিত হয় দেশীয় স্বাদের নানা খাবার, যেন ছোট্ট এক বাংলাদেশ দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার বুকে। নিজের সাফল্যের গল্পে শুধু পরিবারের স্বপ্নই নয়, জুড়ে দিয়েছেন আরো অনেক বাংলাদেশির জীবিকা ও ভবিষ্যৎ। তার প্রতিষ্ঠানে কাজ করছেন বহু প্রবাসী, যারা নতুন করে খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। আমাদের এখানে প্রায় 17-18 জন আছে, সবাই বাংলাদেশি, দেশের লোকালও আছে। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি হাজারো প্রবাসী বাংলাদেশির সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের প্রতিচ্ছবি। তবে দীর্ঘদিন ধরে কর্মসংস্থান, বৈধতা, শ্রম অধিকার ও নতুন সুযোগের প্রত্যাশা নিয়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও দিন কাটছে অনেকের। আমরা বাংলায় অনেক এখানে হয়রানি হইতেছি, অনেক সমস্যার ভিতরে আছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, উনি যেন আমাদেরকে যে সমস্যাগুলো আছে সমাধান করার জন্য চেষ্টা করে, এবং আমাদের যে ফাস্টফুড নিয়ে সমস্যা চলতেছে সেই ফাস্টফুড নিয়ে কথা বলে হাইকমান্ডের সাথে, তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হবে। আমাদের যারা মনে করেন যে মালয়েশিয়াতে অবৈধ আছে, এদেরকে কিভাবে বৈধকরণ যায় বা কিভাবে কেমনি কি করা যায়, যদি উনি একটু আমাদের সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়, তাহলে মনে করেন যে সব বাংলাদেশি উপকৃত হবে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। প্রত্যাশা করছেন দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ, সহজ হবে প্রবাস জীবনের নানা জটিলতা। প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া রহমান, সে আসবে, আমরা শুনে খুশি। সে যেন আমাদের প্রবাসীকে যেন কোনো সুযোগ সুবিধা করতে পারে, তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশের প্রথম সফর একজন প্রধানমন্ত্রী, এতে আমরা অনেক উদ্দীপিত, যেটা আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না আলটিমেটলি। প্রবাসের ব্যস্ত নগরীতে দাঁড়িয়ে তাই তারা অপেক্ষা করছেন শুধু একজন প্রধানমন্ত্রীর জন্য নয়, অপেক্ষা করছেন এমন কিছু সিদ্ধান্তের যা তাদের জীবনকে আরো নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় করে তুলবে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে আমরা আরও জানবো। কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আপনার কাছে শুরুতেই জানতে চাই প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত জানাবেন, এবং সেই সাথে প্রবাসী যারা আছেন তারা কি বলছেন। রিশান, আর কয়েক ঘন্টা পরেই মালয়েশিয়াতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে তার যেমন প্রথম সফর, ঠিক তেমনি সরকার প্রধানমন্ত্রী হিসেবেও তার এই সফর ঘিরে যে প্রত্যাশা কিংবা যে ধরনের উচ্ছ্বাস
তৈরি হয়েছে সেটি একেবারে বলা যায় যে আমরা যারা মালয়েশিয়াতে এই সংবাদ কভার করতে এসেছি তারা বাংলাদেশি যারা এখানে আছেন প্রবাসী তাদের চোখে মুখে সেটি আমরা দেখতে পেয়েছি। এটি শুধুমাত্র তার যে প্রধানমন্ত্রী হিসেবে সফর সেটি নয়, বরং যারা এখানে রয়েছেন তারা মনে করছেন যে একটি শিকড়ের টান এবং রক্তের বন্ধনকে আরো পোক্ত করার একটি উপলক্ষ। আজ কিছুক্ষণ পরেই বাংলাদেশ সময় 3টায় তার মালয়েশিয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং তিনি মালয়েশিয়ার সময় আজ রাত 8টা সাড়ে 8টার দিকে তিনি এই মালয়েশিয়াতে এসে পৌঁছাবেন। 2 দিনের রাষ্ট্রীয় সফর। আজকে তার যে সফর সূচি সেখানে তেমন রাষ্ট্রীয় কোনো কর্মসূচি নেই। আমরা জানতে পেরেছি যে এখানকার যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা তিনি করবেন এবং আগামীকাল থেকে মূলত তার যে রাষ্ট্রীয় কর্মসূচি সেটি শুরু হবে। আমরা সেটি এর আগেও বলেছি, আমরা বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী তাদের সুখ দুঃখের কথা আমরা স্টার নিউজে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে রয়েছি মালয়েশিয়ার। এখানে আমাদের বাংলাদেশি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের কাছে যে এই মালয়েশিয়াতে আপনারা যারা আছেন তারা কি প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে, আপনারা তার কাছ থেকে কি কি মনে করছেন যে তার এই সফর আপনাদের কি কি সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী বান্ধব একজন সরকার। যেহেতু সে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, সে প্রবাসীদের কষ্ট দুঃখ এটা তার চাইতে মনে হয় বেশি আমাদের বিগত কোনো সরকারই বুঝতে পারবে না। সেখানে তার কাছে আমাদের প্রথম দাবি থাকবে যে এখানে যে অনিয়মিত যে বাংলাদেশি প্রবাসীরা আছেন তাদেরকে বৈধ করার জন্য সে সর্বোচ্চ উদ্যোগ নেবেন এবং এই সরকারের কাছে আবেদন করবেন যেন তাদেরকে বৈধ করে নেওয়া হয়। যদি তাদের বৈধ করে নেওয়া হয় তাহলে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠায় আমাদের দেশ অর্থনৈতিক চাঙ্গাকে আরো অর্থনৈতিক চাঙ্গা করবে এবং তারা অবৈধ থাকার কারণে তারা অবৈধভাবে বিভিন্ন পন্থায় এই দেশ থেকে অর্থ প্রেরণ করে, যেটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এটি আমাদের দাবি থাকবে। কতখানি অপেক্ষায় আছেন আপনারা? প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের অপেক্ষা কতটুকু? আমাদের তো আমরা অপেক্ষা পহর গুনছি আর সামান্য কিছু সময়। আমাদের মালয়েশিয়ান টাইম সে 8টা সাড়ে 8টায় এসে এখানে নামবে এবং আমাদের প্রবাসীদের সাথে একটা মিলন মেলার আয়োজন হয়েছে, সেটা আমরা আশা রাখি তার সাথে আমরা রাত্র 9টায় তার সাথে সাক্ষাৎ করতে পারবো। সেই সাক্ষাৎকারের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো কি কি সমস্যা আপনারা আসলে এখানে সম্মুখীন? আসলে আমরা যে সমস্যার সম্মুখীন হই সে সমস্যাগুলো প্রথমত আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে হলে বিশ্বের যে কোনো দেশে যেতে হলে পাসপোর্ট, সেই পাসপোর্টটা পেতে দেরি হয়। এখানে একটা সংস্থার অধীনে পাসপোর্ট করা হয়, সেই সংস্থাকে বাদ দিয়ে যাতে স্বল্প খরচে প্রত্যেকটা প্রবাসী একেবারে সরকারিভাবে পাসপোর্টটা করতে পারে। নাম্বার 2 হচ্ছে আমাদের কেউ যদি মারা যায় প্রবাসীরা, সেখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা যাতে প্রধানমন্ত্রী সেটা সলভ করে। এরপর তৃতীয় হচ্ছে আমাদের রেমিটেন্স খাতটা যাতে স্বল্প খরচে এদেশে মানুষ আসতে পারে এবং তারা টাকা পাঠাতে পারে সুন্দর ব্যাংকিং সিস্টেমে, হুন্ডি প্রথা যাতে এভাবে সিস্টেমটা না থাকে। যাই হোক, এরপর আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা আজকে ঈদের দিন, আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য আজকে ঈদের দিন, যেহেতু আমরা জাতীয়তাবাদী পরিবার যেরকম আনন্দ ভোগ করতেছি বা তা অপেক্ষা আছি, ঠিক সেভাবে আমার মালয়েশিয়া প্রায় 12 লক্ষ অধিক প্রবাসী আছে, তারাও অপেক্ষা করতেছে। আপনার চ্যানেলকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে মালয়েশিয়াতে প্রায় 12 লক্ষ বাংলাদেশি যারা আছেন তারা আজকে অপেক্ষা করছেন অধীরভাবে প্রধানমন্ত্রী আসবেন তাকে এক নজর দেখার জন্য এবং তার কাছ থেকে তিনি এই সফরের মধ্যে দিয়ে তাদের যে সমস্যার কথা আমরা শুনলাম সেই সমস্যাগুলো দূর হবে, এরকম প্রত্যাশা নিয়ে আসলে বাংলাদেশের প্রবাসী মালয়েশিয়া যারা রয়েছেন প্রায় 12 লাখ বাংলাদেশিরা আজকে প্রতীক্ষার প্রহর গুনছেন। এবং প্রধানমন্ত্রীর এই সফর আজকে মালয়েশিয়াতে তিনি আসবেন, এখানে 2 দিন থাকার পরে তিনি আবার 22 তারিখ রাতে তিনি চীনের উদ্দেশ্যে চলে যাবেন। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় কিংবা স্বপ্ন তিনি জাগিয়ে তুলেছেন সেটির একটি ধাপ হিসেবে এখানকার যারা বাংলাদেশিরা রয়েছেন তারা মনে করছেন। তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই আমরা রয়েছি। প্রধানমন্ত্রী আসা মাত্রই আমরা আবার আমাদের দর্শক যারা রয়েছে স্টার নিউজে তাদেরকে দেখাতে পারবো। আপাতত স্টুডিওতে চলে যাচ্ছি ঢাকায় বাংলাদেশে রিশানের কাছে। রিশান। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সরাসরি কুয়ালালামপুর থেকে আমাদের সহকর্মী জাকারিয়া যুক্ত হয়ে জানাচ্ছিলেন প্রবাসীরা আসলে কি চাচ্ছেন। প্রবাসীরা চাচ্ছেন যে পাসপোর্ট সুবিধা সেটি যাতে খুব দ্রুত হয়, কেউ যদি মারা যায় প্রবাসী সেই মরদেহ হস্তান্তর যেন খুব দ্রুত হয় এবং সেটি যাতে ঝামেলাবিহীন হয় সেটি প্রত্যাশা করছিলেন প্রবাসীরা। দর্শক, আপনারা জানেন আজ মালয়েশিয়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3টেই তার ফ্লাইট বাংলাদেশ থেকে যাবার কথা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা তার কাছ থেকে তথ্য জানবো সরাসরি যুক্ত হয়ে। সিফাত, 3টা নাগাদ তো ফ্লাইটে যাবার কথা, আমরা যতটুকু জাকারিয়া আমাদেরকে বলছিলেন। কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন? সফর সঙ্গী কে কে থাকছেন? বিস্তারিত তথ্য জানাবেন। রিসান, এখানে যেহেতু তিনি ভিআইপি গেট দিয়ে যাবেন, তিনি একজন ভিভিআইপি, সেক্ষেত্রে আলাদা করে এখানে নিরাপত্তা ব্যবস্থার কিছু নেই। স্বাভাবিকভাবে কূটনীতিকরা এই গেট দিয়ে আসেন, আমার ঠিক পেছনের এই গেট দিয়ে প্রবেশ করেন। সবসময় এখানে একটা ভালো নিরাপত্তা থাকে। তো সেটি আজকে আমরা দেখেছি। হয়তো কিছু সংখ্যা বেড়েছে, এখানে এপিবিএন সদস্যদেরকে আমরা দেখেছি, র্যাব সদস্যদেরকে আমরা দেখছি, এবং এখানে সবসময় যেরকম চেকিং ব্যবস্থা থাকে সেই চেকিং ব্যবস্থাই এখানে রয়েছে। ইতিমধ্যে তাকে বিদায় দেওয়ার জন্য আমরা দেখেছি পতাকাবাহী কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে। সেখানে মন্ত্রী কিংবা মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। ঘড়ি ধরে আর হয়তো 40 মিনিট পরে তার ফ্লাইটটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিশেষ ফ্লাইটে। তিনি প্রথমবারের মতো তার যেই বিদেশ সফর মালয়েশিয়ায়, সেই মালয়েশিয়ায় তিনি যাচ্ছেন। আর রিসেন্ট একটা কথা বলা দরকার যে তিনি যে দেশে যাচ্ছেন, যে মালয়েশিয়া, সে মালয়েশিয়ায় কিন্তু 12 লাখ মানুষ, সেখানে মানুষ বলতে 12 লাখ বাংলাদেশি সেখানে বসবাস করেন, এবং সেখানে তাদের নানা ধরনের সমস্যা রয়েছে, এবং সবচেয়ে বড় শ্রমবাজারের একটি এই মালয়েশিয়া, যেখানে বেশ কয়েক বছর যাবৎ ধরেই এই শ্রমবাজার নিয়ে আসলে কোনো ভালো খবর নেই, বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু কিছু জায়গায় ভিসায় যাওয়া যাচ্ছে, কিন্তু বিশেষ করে যারা কর্মসংস্থানের জন্য যান তাদের জন্য এখন পর্যন্ত সেই জায়গাটি মসৃণ নয়। তারেক রহমান যাচ্ছেন, তার এই যাওয়াকে ঘিরে 12 লাখ যে বাংলাদেশি সেখানে রয়েছেন, যারা সেখানে বিভিন্ন কাজের সাথে যুক্ত, ব্যবসা বাণিজ্য করেন, ছোট ব্যবসা বাণিজ্য করেন, কিংবা যারা অনিয়মিত হয়ে পড়েছে, তাদের জন্য একটা বড় খবর প্রধানমন্ত্রী যাচ্ছেন। এই খবরটাই তাদের জন্য আসলে একটা শান্তির বার্তা, এবং তারা একটা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা যেটি আমাদের সহকর্মী জাকারিয়া বলছিলেন, আমরা বাংলাদেশি তাদের যারা স্বজনরা রয়েছেন তারাও আসলে স্বপ্ন দেখছেন যে প্রধানমন্ত্রী এবার যাবেন, এবং মালয়েশিয়ায় অনেক মানুষ এখনও ইচ্ছুক যাওয়ার জন্য, ভিসা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, তারাও আসলে বলছেন একটা সুখবর নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী তার এই 2 দিনের সফরে কুয়ালালামপুরে আজকে যাচ্ছেন। এখন ঘড়িতে যেহেতু 2:13, তিনি আধা ঘন্টার কিছু বেশি সময় পরে তার ফ্লাইট, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি যাবেন। তার সফরসঙ্গী ডাক্তার জুবাইদুর রহমানের খবর পাচ্ছি, তিনি যাবেন, পররাষ্ট্রমন্ত্রী যাবেন, তারপর শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি যাবেন, অর্থ উপদেষ্টাও যাবেন। মোটা দাগে একটা তার সাথে যারা এই বিষয়ে শ্রমবাজার থেকে শুরু করে যে অনেকগুলো চুক্তি হবে আমরা শুনেছি 17 থেকে 18তে, সেইগুলোর সাথে যারা যুক্ত তাদের একটা সফরসঙ্গী হিসেবে তারা যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রিসান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের যাত্রা নিয়ে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ঠিক আর 45 মিনিট পরেই প্রধানমন্ত্রীর যেই ফ্লাইট, সেই ফ্লাইটে করে তিনি কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন, এবং মালয়েশিয়া সফরের পরে তিনি কিন্তু 22 জুন তিনি চীনের পথে রওনা হবেন। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাটে প্লাবিত তিস্তা পাড়ের নিম্নাঞ্চল। রংপুরে সেতুরক্ষা বাঁধের প্রায় 30 মিটার অংশ বিলীন হয়েছে। স্বল্প মেয়াদে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির পর উজানের ঢল, হু হু করে পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীতে। তার প্রভাব পড়ছে তীরবর্তী জনপদে। লালমনিরহাটে ডুবেছে তিস্তা পাড়ের চরাঞ্চল। পানিবন্দী বেশ কিছু গ্রাম, জলমগ্ন সড়ক, ফসলের ক্ষেত। তিস্তার বাবা পানি ছাড়িয়ে দিছে, আমাদের ক্ষেত খাওয়া খুব ক্ষতি হবে লাগছে। এই তিস্তা ভাঙে চলে, যে বন্যা আইসে চল ভাঙি যায়, আর কি করব। হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন, বাদাম, বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার। রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতুরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে প্রায় 30 মিটার অংশ। ঝুঁকিতে সেতু সহ বিস্তীর্ণ এলাকা। গতবার ব্লক দেওয়ার কথা, বস্তা দেওয়ার কথা, একটাও দিল না। এখানে তো পুলটাও তো, বৃষ্টিও তো আরো হয়েছে না। জনগণের সেখানে বাড়ি করি আছে, বাড়িও আর টিকেছে না। পানি উন্নয়ন বোর্ড ওরা মনে করে বড় বড় নদী শাসন করছে, ওরাই তো ভালো বুঝবে। আমরা কৃষি মানুষ, আমরা তো কিছু বুঝবো না।
সিরাজগঞ্জেও দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে সদর উপজেলার বাহুকায় নদীরক্ষা বাঁধের অন্তত 30 মিটার বিলীন হয়েছে। ভাঙছে চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকা। পাট, তিল, শাক সবজি না অনেক ক্ষতি হয়ে যাবে না, তার জন্য আমরা খুব হতাশ আছি বাবা, বুঝছো। বাংলা মেরসা অধিক ভাঙতেছে বা ভালোই ক্ষতি হইতেছে। জমি জমা মানে মানুষের ভুট্টা মুট্টা আবাদ করে জমি জমা ভাঙতেছে। পানি বাড়ছে হাওড় অঞ্চলেও। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। গতকালের তুলনায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, আর বিপদ সীমা হচ্ছে 6.55, বিপদ সীমার নিচে আছে আর কি 141 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের ভৈরব বাজারে মেঘনা নদীতে ডেঞ্জার লেভেল 5.80। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের 4 জেলায় স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুরের উজানের ঢলে মহিপুরের তিস্তা সেতুর সংযোগ সড়ক বাঁধের 30 ফুট অংশ ভেঙে গেছে। এ বিষয়ে আমরা সরাসরি জানবো। সহকর্মী রাফিন মাহমুদ ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফিন, এই বাঁধ ভেঙে যাওয়ায় জনভোগান্তি তৈরি হয়েছে কিনা, প্রশাসন সেটি আসলে মেরামত বা এটির প্রতিরোধ করার জন্য আসলে কি ব্যবস্থা নিচ্ছে? রিশান, এই যে বাঁধটি ভেঙেছে এটি মূলত তিস্তার গঙ্গাচড় উপজেলা মহিপুর তিস্তা সেতু, সেই সেতু রক্ষা বাঁধ। এই বাঁধটি এবছর প্রথম দফায় যে পানি বৃদ্ধি পেয়েছে, এই প্রথম দফাতেই প্রায় 20 মিটার অংশ ভেঙে গেছে। এই বাঁধটি কিন্তু গেল বছরেও ভেঙে গেছিল, সে সময় প্রায় 120 মিটার অংশ কিন্তু ভেঙেছে। মূলত রংপুর থেকে লালমনিরহাটের যে কাকিনা, যেখান থেকে লালমনিরহাটের পাটগ্রাম এবং লালমনিরহাট শহর যাতায়াতের মূল সড়ক, সেই সড়কে রংপুরের গঙ্গাচড়া এলাকার মহিপুরে তিস্তা সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতু রক্ষা বাঁধের অংশে গেল বছর প্রায় 120 মিটার অংশ ভেঙে যায়। সে সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছিল এবং এলজিইডির কর্মকর্তারা পরিদর্শন করেছিল। যেহেতু এই সেতুটি এলজিইডি নির্মাণ করেছিল, শেষ জন্য এই সেতুর যে রক্ষাবাদ সেটি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলজিইডির ছিল। তারা বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম নিয়ে এসে তারা সেবার পরিদর্শন করে এবং গেল 7 মাস আগে তারা বাঁশ দিয়ে একটা প্রতিরোধক ব্যবস্থা নির্মাণ করেছিল, যেটি আসলে কাজ হবে না মর্মে স্থানীয়রা সে সময় জানিয়েছিল। কারণ তিস্তার যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোতে কিন্তু এই বাঁশের যে বাঁধ নির্মাণ করেছে সেটি টেকা দেয়। ঠিক সেটি হলো স্থানীয়দের যে আশঙ্কা। কারণ এইবার গত 3 দিন থেকেই কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতে অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছিল, যদিও সকাল থেকে তিস্তা নদীর পানি কিছুটা কমছে রংপুরের মহিপুর তিস্তা ব্যারেজ পয়েন্টে। তবে এই পানি কমলে কিন্তু গেল রাত থেকে ইতিমধ্যে প্রায় 20 মিটার অংশ ভেঙে গিয়েছে এবং স্থানীয়রা বলছেন যে গতবার এলজিইডিকে অনেকবার স্থানীয় যারা রয়েছেন এই তিস্তাপাড়ার বাসিন্দা তারা বলেছিল তাদের কথা অমান্য করে কিন্তু এখানে বাঁশের প্রতিরোধক ব্যবস্থা দেওয়া হয়েছে। তবে এবার এলজিইডি যেটি বলছে যে গতবার তারা যে ব্যবস্থাটি করেছিল সেটি ছিল পরীক্ষামূলক। তারা এবছর এই স্থানটি পরিদর্শন করে যাতে দ্রুত এই জায়গাটি ভাঙন রোধ করা যায় সেজন্য তারা ব্যবস্থা নেবেন। তবে স্থানীয় বলছে যে এই যে গত শুষ্ক মৌসুম ছিল সেই সময় যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে কিন্তু এই ভাঙনটি আসলে হতো না। তবে এইটি যদি আরও বেশি ভাঙে তাহলে সেতু অনেকটা হুমকির মুখে পড়বে এবং রংপুর থেকে লালমনিরহাটের যে সড়ক সেটিও হুমকির মুখে পড়তে পারে। লক্ষ্মীটারির সংকটদহ গ্রাম সেটি হুমকির মুখে পড়তে পারে। রিশান। রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রংপুরের যেই তিস্তা সেতু সংযোগ সড়ক সেখানে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে এবং 30 ফুট রক্ষা বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে এবং বাঁশ দিয়ে তা মেরামত করা হয়েছিল। স্থানীয়দের দাবি ছিল যে এই মৌসুম আসার আগেই তা যেন সঠিকভাবে মেরামত করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন না করাটা রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। গণভোটের রায় নিয়ে গড়িমসি সহ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা উল্লেখ করেন তিনি। তবে কৃষি ঋণ মৌকুফ, সামাজিক নিরাপত্তা ইস্যু এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর জয়ে সরকারের প্রশংসা করেছেন সুজনের জন্য নাগরিক সুজন। বর্তমান সরকারের 4 মাসে প্রত্যাশা অর্জন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈঠকে অতিথিরা সরকারের 4 মাসের অর্জন নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সরকারের জুলাই সনদ বাস্তবায়ন সহ ব্যাংকিং খাতের ব্যর্থতা নিয়ে হতাশা ব্যক্ত করেন বক্তারা। বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরে ঋণের পরিমাণ এই মুহূর্তে 18 লক্ষ 18,18,20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ডিস্ট্রেস লোনের পরিমাণ প্রায় 11 লক্ষ কোটি টাকা, 60%-এরও বেশি। তাহলে এই অবস্থায় বাংলাদেশের
যিনি কর্ণধার, বাংলাদেশের অর্থনীতির যারা কর্ণধার, তাদের তো দিবারাত্রি কাজ করার কথা। গণভোটের রায় না মেনে ৭২-এর সংবিধান অনুযায়ী ক্ষমতায় থাকা রাষ্ট্রদ্রোহী বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী। সুজন সম্পাদক বলেন, গণভোটের রায় নিয়ে সরকারের গড়িমসি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম 4 মাসে অভ্যুত্থান পরবর্তী জনরায় বাস্তবায়ন করা সরকারের উচিত ছিল। আমাদের গণভোট তো নোট অফ ডিসেন্টটা তো অপ্রাসঙ্গিক আমি মনে করি, কারণ নোট অফ ডিসেন্টটা কি? দ্বিমত করা। অধিকাংশ এই অধ্যাদেশ অনুমোদিত হয়েছে 11-3 ভোটের ব্যবধানে। তো কোনটা সিদ্ধান্ত হইল? তাছাড়া দেশের ব্যাংক খাতে এস আলমকে ফিরিয়ে আনার চেষ্টা এবং ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক। কিভাবে সরকার যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে এক ধরনের ষড়যন্ত্র করে একটি ধারা যোগ করার চেষ্টা হয়েছে। সংস্কারে অনীহা, দলীয় নিয়োগ, ব্যাংকিং খাতে আপোষ, বাজেটে অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার উদ্বেগজনক বলে জানায় সুজন। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। অবশেষে 16 ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। জুলাই শেষে জাপানের সঙ্গে চুক্তি। সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধনী শেষে গণমাধ্যমে এসব কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রী। আগামী 3 দশকে দেশের আকাশপথের মাস্টার প্ল্যান নিয়ে ওয়ার্কশপ। অংশ নেন দেশের এয়ারলাইন্স, সেনা ও নৌবাহিনীর এভিয়েশন গ্রুপ সহ আইকাওয়ের প্রতিনিধি। ওয়ার্কশপে সিভিল এভিয়েশন অথরিটি তুলে ধরে আগামী 30 বছরে দেশের আকাশপথের রূপরেখা। বলা হয় কিভাবে বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাব হতে পারে। ওয়ার্কশপের উদ্বোধন শেষে কথা বলেন অতিথিরা। বিমান প্রতিমন্ত্রী জানান, 16 ডিসেম্বরই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি। কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রশ্নে বিমানমন্ত্রী বলেন, বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডেলিং এককভাবেই করবে বিমান। আমাদের থার্ড টার্মিনালটাই প্রায়োরিটি বেসিসে আছে, তারপর তো পর্যায়ক্রমে আমরা বলেছি যে আমরা সবগুলি আস্তে আস্তে করবো, একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। বগুড়া সহ 4টি নতুন বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে, আর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা। পুশিন ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না অস্থিরতা। নতুন করে কোনো সীমান্তে পুশিন চেষ্টা হয়নি, তবে শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা বিজিবি বিএসএফের মধ্যে দেখা দেয় উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে বিজিবির সদস্যরা। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হচ্ছে টহল। সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা। পাশাপাশি পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি আমরা জানবো। সহকর্মী মাহমুদুল হাসান তুষার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তুষার, এখন সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজিবি বিএসএফ এর মধ্যে আজ কোনো পতাকা বৈঠক হয়েছে কিনা? চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। এর অনেকগুলো জায়গা কাঁটাতারে বেড়া নাই। এই জায়গাগুলো দিয়ে মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা বাংলাদেশে পুশিং করে থাকে। আমরা ইতিমধ্যে এর আগেও দেখেছি প্রায় চাঁপাইনবাবগঞ্জে যে প্রায় 3টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। এই এলাকাগুলোতে বিজিবির তাদের জায়গা থেকে টহল
জোরদার করেছে এবং এলাকাবাসীও তাদের সাথে সহযোগিতা করছে। আমরা গতকালকে যেটি দেখেছি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্ত দিয়ে প্রায় 20 জনকে পুশিং করার চেষ্টা করে ভোর আনুমানিক 6টার দিকে। তাৎক্ষণিক বিজিবি এবং এলাকাবাসী জানতে পারার পরপরই সেখানে প্রতিহত করে এবং তারা শূন্যরেখা অবস্থান করছিল। আমরা সেখানে ছিলাম, দেখেছি প্রায় আনুমানিক 6 ঘন্টা তারা সেখানে অবস্থান করার পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এর আগে 3 দফায় আরও প্রায় 44 জনকে সে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তিনারা বলছেন যে ভারতের উত্তেজনার পর থেকে তারা চাঁপাইনবাবগঞ্জে যে 3টি ব্যাটালিয়ন রয়েছে তার সতর্ক অবস্থান রয়েছে এবং বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সাথে কথা বলছেন, তিনারা বলছেন যে দেশের প্রশ্নে তারা সার্বক্ষণিক বিজিবিকে সহায়তা করবে। আমরা এলাকাগুলোতে দেখেছি মাইকিং করা হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং এলাকার যে লোকজন আছে তারা বলছিল যে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে 2 দেশের মধ্যে সম্পর্ক অবনতি হয় এমনটি হতে পারে কিনা। পাশাপাশি এলাকাবাসীর সাথে কথা বলছেন এবং কালকে যে পুশিংয়ের ঘটনা ঘটে তাদের সাথে এলাকাবাসী কয়েকজনের কথা হয়েছে এমনটি আমাদের জানাচ্ছিলেন। তিনারা অভিযোগ করছিলেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক তাদেরকে একটি শারীরিক নির্যাতন করা হচ্ছে এমনটি অভিযোগ আমরা শুনেছি। এই ছিল রিশান চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি। দর্শক, কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দেখেন, আমাদের এই সাক্ষীর মুখ থেকে আরো যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা প্রসিডিং আছে। আমরা জয়েন্টলি অথবা সেপারেটলি বিচার করার আইনগত সুযোগ আছে। তিনি এই সাক্ষী যে নিজে উপস্থিত থেকে যে ঘটনার বর্ণনা দিয়েছেন সবগুলোর মধ্যেই তার ভূমিকা হলো তিনি জিয়াউল হাসানের নির্দেশে তিনি ওই ভিকটিমগুলোকে লাশগুলো ডিসপোজাল করেছেন। তো সেই কারণে এই সাক্ষীকে আমরা অ্যাকমপ্লিস উইটনেস হিসেবে আমরা ট্রাইব্যুনালে হাজির করেছি। একজন অ্যাকমপ্লিস উইটনেসকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে নেওয়ার আইনগত সুযোগ আছে। তিনি যদি আমরা যদি এই সাক্ষীকে না পেতাম তাহলে আজকের এই ঘটনার বর্ণনা কে দিত? তো সেই কারণে যে আজকে যে ইমরুল কায়েস তিনি জিয়াউল হাসানের রানার ছিলেন, জিয়াউল হাসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। আপনারা অপেক্ষা করেন, ইলিয়াস আলীর গুমের সম্পর্কে আরো সাক্ষী আছে, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এই সাক্ষী তার বর্ণনায় তিনি বলেছেন যে কিভাবে শীতলা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সীমান্ত ইস্যু ও অনুপ্রবেশকারীদের নিয়ে এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গের তাকেশ্বরে জনসভায় তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। দশকের পর দশক ধরে আগের শাসক গোষ্ঠী পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল বলেও অভিযোগ করেন মোদী। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর সব সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। সেই একই সুর দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। শনিবার তারিশকরে পশ্চিমবঙ্গ দিবসের জনসভায় যোগ দিয়ে অনুপ্রবেশকারী ঢলের জন্য কংগ্রেস, বাম ও তৃণমূলকে দায়ী করেন মোদী। তার দাবি, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল আগের শাসক গোষ্ঠী। নষ্ট नहीं होने दिया। এতদিন নৈরাজ্য চলছিল দাবি করে তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মোদী। বলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। अब पश्चिम बंग दिवस से प्रेरणा लेकर আপনারা দেখছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের যে প্রক্রিয়া পূর্বতন রাজ্য সরকার দশকের পর দশক সেই প্রক্রিয়ায় আটকে রেখেছিল। নতুন সরকার হওয়ার পরেই সেই কাজ শুরু হয়েছে। এখন সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দুর্নীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মোদী বলেন, বড় বড় লুটেরাদের জেলে পাঠানো হচ্ছে।
বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানের জাঁকজমকে কোনো কমতি রাখেনি প্রশাসন। গোটা সভাস্থল মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়। अवैध वसूली करने वाले गुंडे ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। রাজধানী মোহাম্মদপুরে সন্দেহভাজন ছিনতাইকারী সোহেল ও তার 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। 14 মামলার এই আসামি এলাকায় পরিচিত মাওরা সোহেল নামে। তার বাকি সঙ্গীদের ধরতে অভিযান চলছে। এদিকে আগামী 23 তারিখকে কেন্দ্র করে কেউ ঝুঁকি সৃষ্টির চেষ্টা করলে তারা নিজেরাই ঝুঁকিতে থাকবে বলে হুঁশিয়ারি করেছে র্যাব। গেল 16 জুন রাজধানীর আদাবরে বিকাশ দোকানদারকে কুপিয়ে দোকান থেকে 3 লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। পরে পুলিশের পাল্টা গুলিতে 2 ছিনতাইকারী আহত ও 4 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব ওই ঘটনায় মোহাম্মদপুরের সন্ত্রাসী এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের 6 জনকে গ্রেপ্তার করে। ও মোবাইলটা পকেটে এমনি ঘুরে গেছে, ঘুরে আমার জাপ মাইরা ধরে পরে কই কুবা আমার কোনো কিছু বলার চান্সও দেয় না, হেরও কিছু বলে নাই। তখন আজকে আমার ক্যাশ ডটে টান দিয়ে দেখে টাকা নাই। তখন জাপটি করার পরে দেখে মনে পকেটে টাকা আছে, আমার টান দেখাচ্ছে এখানে বাইকুরা নিচে ফালাই এসে পকেট টান দিয়ে টাকা লয়ে গেছে। এর ধারাবাহিকতায় ওই গ্রুপের আরেক সক্রিয় সদস্য সোহেল ওরফে মাওরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এ সময় ধরা পড়ে তার 2 সহযোগী শফিকুল ইসলাম সুমন ও রাসেল। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র্যাব। গ্রেপ্তার নিয়ে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ার করেন র্যাব 2 এর অধিনায়ক। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে 14টি মামলা রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। কর্মস্থলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ তহবিলের আওতায় গৃহ শ্রমিকদের আইনি সহায়তা এবং সাপোর্ট সার্ভিস জোরদারের সুপারিশ করা হয়েছে অক্সফাম গবেষণা রিপোর্টে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গৃহ শ্রমিকদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থা, নিবন্ধন প্রক্রিয়া এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। গৃহকর্মকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি 14 বছরের নিচের শিশুরা যেন গৃহকর্মী হিসেবে কাজ করতে না পারে, সে ব্যাপারটিতে নজর রাখার কথা জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। মামলা, জরিমানা বা নীরব অঞ্চল ঘোষণা, কোনো কিছুতেই হর্নমুক্ত হচ্ছে না রাজধানী। এই শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন, ক্লান্ত নগর প্রশাসনও। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যায়। সঙ্গে থাকতে হবে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থাও। সড়কে ব্যস্ততা, যানবাহনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে কান ফাটানো হর্ন। বন্ধে পুলিশি চেষ্টা আর জনসচেতনতা কাজে আসছে না কিছুই। হর্ন আসলে যেখানে দরকার সেখানে অবশ্যই দিতে হবে। যেটা মানে কানের মধ্যে এসে ফুসফুস আওয়াজ হয়, হার্টে লাগে, আমরা নিজেরও হর্নকে অ্যাভয়েড করি। হর্ন বাজানো নিষেধ, যতটুকু চেষ্টা করবেন হর্ন বাজাবেন না। হর্ন বাজাবেন না, প্রয়োজনে দাঁড়ায় যাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিয়ম মানতে নিয়মিত মামলা করা হচ্ছে বলেও জানালেন উত্তর সিটির প্রশাসক। আমি নিজে ফোন করেছিলাম, যেহেতু আমরা এখানে নীরব এলাকা ঘোষণা করলাম, নীরব তো আর হচ্ছে না, তাহলে আপনি ব্যবস্থা কি নিয়েছেন? তারা আমাকে রিপোর্ট দিয়েছে, 258টি মামলা তারা করেছে, মামলার পর্যায়ক্রমে করবে এবং কিছুটা হলেও আমি মনে করি জরিমানা হলে কিছুটা কমে আসবে। রাজধানীর সচিবালয় এলাকা, আগারগাঁও, বিমানবন্দর এলাকা ও গুলশান বনানীকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নীরব অঞ্চল। তারপরও সেখানে বন্ধ হয়নি হর্ন।
মামলা জরিমানায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে শুধু গুলশানে। বাংলাদেশের মতো দেশে আপনি হর্ন বন্ধ করে দেন, যে কোনো গাড়ি হর্ন সহ বিক্রি হবে না। সিটি কর্পোরেশনের তদবির করে গুলশানকে একটি নীরব এলাকা ঘোষণা করিয়েছে, অর্থাৎ এখানে হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালে ফাইন করতে হবে। এই জিনিসটার ফলে গুলশানে হর্নটা অনেকাংশে কমে এসছে, কিন্তু এখনও আমরা যে পর্যায়ে চাই সেই পর্যায়ে যাই নাই। এই অবস্থায় শব্দ নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতির প্রয়োজনীয়তার কথা সামনে আনছেন বিশেষজ্ঞরা। বলছেন এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যাবে। এআই এর ব্যবহার হয়েছে অনেক রাস্তায়, যার ফলে মানুষ ট্রাফিক আইন মানছে, তাহলে কারা উচ্চ হর্ন বাজাচ্ছে সেটা ডিটেকশনের একটা পদ্ধতি দরকার। আমরা প্রণোদনা এবং প্যানালাইজেশন এই দুটো যদি করতে পারি, দেখা যাবে ধীরে ধীরে কমবে। আইন ও সচেতনতা রাজধানীকে শব্দ দূষণমুক্ত করতে পারছে না কিছুই। সংকট কাটাতে প্রযুক্তি ও শাস্তির পাশাপাশি চালকদের অভ্যাস বদলেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বিশ্বের সাথে তাল মেলাতে এবার বাজেটে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি বা ইভি উৎপাদন ও চার্জিং স্টেশনের কাঁচামালে বিপুল শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবে বিলাসবহুল ইভিতে উচ্চ ট্যাক্স বহাল থাকায় বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন এই খাতের প্রকৃত সমৃদ্ধির জন্য একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পরিবেশ বান্ধব জ্বালানির রূপান্তরে বিশ্ববাজারে প্রতি মাসে গড়ে বিক্রি হচ্ছে 18 থেকে 20 লাখ ইলেকট্রিক গাড়ি বা ইভি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিক্রি হওয়া নতুন গাড়ির 27%ই ইভি। সেই হিসেবে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে প্রায় একটি করে ইভি। বৈশ্বিক এ হাওয়া লেগেছে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটেও। স্থানীয়ভাবে ইভি ও ব্যাটারি তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক আরোপ হয়েছে মাত্র 3%। পাশাপাশি চার্জিং স্টেশনের যন্ত্রাংশ আমদানি পুরোপুরি শুল্কমুক্ত করা হয়েছে। তবে মধ্যবিত্তের ইভিতে শুল্ক 64% হলেও উচ্চবিত্তের বিলাসবহুল গাড়িতে শুল্ক রাখা হয়েছে বেশ চড়া। ব্যবসায়ীরা বলছেন কাঁচামাল ও চার্জিং স্টেশনের এই অভূতপূর্ব শুল্ক ছাড়ে দেশে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হলেও উচ্চবিত্তের ইভিতে কর বেশি রাখায় বাজার সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেগুলো কম মূল্যের গাড়ি ওগুলোর ক্ষেত্রে একটু ডিউটি কমিয়ে দিয়েছে, আর যেগুলো একটু বেশি মূল্যের গাড়ি সেগুলো আবার ডিউটি বাড়িয়ে দিয়েছে। যেহেতু হাইটেক গাড়ি একটু প্রাইস বেশি, মূল্য বেশি, তো যার ফলে হয়েছে কি এগুলোর আপনার ডিউটি স্ট্রাকচার বেড়ে গেছে। তো আমাদের বায়ারদেরকে একটু এক্সট্রা পেমেন্ট দিতে হবে আর কি এটার জন্য। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের পাশাপাশি দেশজুড়ে দ্রুত পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, দক্ষ জনবল তৈরি ও ব্যাটারির নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি। এবার কমানো হয়েছে, এরপর এবার মিনিমাম 5 থেকে 7 বছর বা 10 বছর যদি এটা একটা স্ট্যান্ডার্ড রাখে, তাহলে বাংলাদেশে একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো ডেভেলপমেন্ট করবে। আমরা যদি জানি যে এই কর কাঠামো আগামী 5 বছরে মেজর চেঞ্জ আসবে না, তাহলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্ল্যান করে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে। পরিবেশ সুরক্ষায় বৈদ্যুতিক গাড়ি সহজলভ্য করতে দেশীয় কারখানায় তৈরি ইভি কেনায় সহজ শর্তে বিশেষ ব্যাংক ঋণের সুবিধা চালুরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটকে জনতুষ্টিমূলক ও উচ্চাভিলাষী আখ্যা দিয়ে এর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, সাবেক আমলা ও বিশ্লেষকরা। বলেন, ঘোষিত বাজেটের কাঠামোগত পরিবর্তনের কোনো আলোচনা নেই। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও অভিমত তাদের। নাগরিক ঐক্যের আয়োজনে জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন অর্থনীতির গভীর সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। এটা একটা উচ্চবিলাসী বাজেট, জনতুষ্টিমূলক বাজেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবাস্তব কেন যে রেভিনিউ আয়ের যে লক্ষ্যমাত্রা, তো বাংলাদেশের রেকর্ড রেভিনিউ আয় হচ্ছে 2023-24 সালে, ওটা অবশ্য ফেসিস্ট আমল ছিল, তখন 20% বেড়ে গেছিলো এবং 3,60,000 কোটি টাকা রেভিনিউ আয় হয়েছিল। তারপরের বছর কিছুটা বাড়ছে, তারপরের বছর আরেকটু কিছুটা বাড়ছে, পার্সেন্টেজ হিসাবে অত বাড়েনি।
আর এবারে রেভিনিউ আয়ের লক্ষ্যমাত্রা হলো 6,25,000 কোটি টাকা। এটা কিভাবে সম্ভব? আওয়ামী লীগ সরকার ১৩০০ প্রকল্প রেখে গেছে, যা রাষ্ট্রের বোঝা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি আরও বলেন, সরকার এমন এক সময় চ্যালেঞ্জিং বাজেট দিচ্ছে যখন আন্তর্জাতিক সহায়তা কমে এসেছে। আলোচনায় সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়বে করের বোঝা। বিগত সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট প্রগতিশীল হলেও বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই মুহূর্তে ব্যবসা খাতকে রক্ষা করতে জ্বালানি সংকট সহ নানা ধরনের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। আর অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ফ্যামিলি কার্ড সহ নানা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার নয়, বরং আস্থা হারাবে সরকার। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। একটা বড় প্রশ্ন আসছে, বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা? মানে অ্যাগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, such low tax GDP and international support is drying out. এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য। সো ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকরা। আজ দুপুরে রাজধানী মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দ্রুত দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক বলেন এবং অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ গঠনে গড়িমসি করছে। তিনি বলেন, ব্যাংকটি বাঁচাতে হলে সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি বোঝেন এমন ব্যক্তিদের নিয়ে অবিলম্বে পেশাদার পর্ষদ গঠন করতে হবে। পরিচালনা পরিষদ অবিলম্বে গঠন করতে হবে। যতদিন পর্যন্ত একটি সৎযোগ্য পরিচালনা পরিষদ গঠন করা না হবে, ততদিন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম তার কর্মসূচি অব্যাহত রাখবে। স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চুক্তি নবায়ন ও বাতিলের নির্দেশনা দিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছে টিসিবির তালিকা থেকে বাদ পড়া ডিলাররা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের বৈষম্যের শিকার দাবি করেন তারা বলছে, টিসিবি কর্তৃপক্ষ জেলা প্রশাসক থেকে সুপারিশ না পাওয়া পর্যন্ত চুক্তি নবায়ন বা বাতিল করা যাবে না। এ সময় তারা বলেন, নোটিশের মাধ্যমে 2025 সালের জন্য অফেরতযোগ্য 5,000 টাকা পে অর্ডারের মাধ্যমে চুক্তি নবায়নে তারা আবেদন করেন। সবকিছু যাচাইয়ের পর জেলা প্রশাসক টিসিবির কর্তৃপক্ষের কাছে সুপারিশও করে। টিসিবির অভ্যন্তরে একটা চক্র খাপটি বেড়ে আছে, যে চক্র কর্তৃপক্ষকে শুধু ভুল বুঝাচ্ছেন না, আইন কানুন মানতেও বাধা দিচ্ছেন। টিসিবি কর্তৃক জেলা প্রশাসক হইতে সুপারিশ প্রাপ্তির পরেও এবং তাদের তৈরি করা সংশোধিত টিসিবি ডিলার নীতিমালা 2025-এ স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সুপারিশ প্রাপ্ত ডিলারগণকে বাদ দিয়ে, অর্থাৎ তাদের সাথে নবায়ন চুক্তি না করে নতুন করে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় 2 জন মারা গেছে। সকালে কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের আনিস ও রতন। নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে ট্রাক চাপায় অটোরিকশা চালক সোহেল নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন ক্ষুব্ধ জনতা। এছাড়া ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 1 জন মারা গেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে শান্তির নতুন অধ্যায় শুরু হবে এমন আশা তৈরি হলেও বাস্তবতা এখনও অনিশ্চিত।
সেই অনিশ্চয়তা কাটাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবে সুইজারল্যান্ডে বসছে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবাননের পরিস্থিতি, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে। এদিকে শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ফলে শান্তির পথ সুগম করার আলোচনা শুরু হলেও সংঘাতের ছায়া এখনও কাটেনি। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।